নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু বড়সড় চমক শেষ মুহূর্তে দিয়ে দিয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। সেই প্লেয়ার আসায় কতটা ইস্টবেঙ্গল শক্তিশালী হলো সেই নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আজকে ইস্টবেঙ্গলের সবথেকে কঠিনতম ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে সিএফএল এর ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, কলকাতা কাস্টমস দলটা কিন্তু যথেষ্ট একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। কারণ দুটো দলই কিন্তু মোটামুটি 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই কিন্তু জয়ের হ্যাট্রিক করেছে। এখনও পর্যন্ত কোনো রকম পয়েন্ট নষ্ট কলকাতা কাস্টমসও করেনি, ইস্টবেঙ্গলও করেনি। তো সেই দিকে কিন্তু আজকে লড়াইটা দারুণ হবে, কারণ ভবানীপুর একটা ম্যাচ কিন্তু ড্র করেছে। সেই জায়গায় কিন্তু কলকাতা কাস্টম দলটা এই গ্রুপের অন্যতম একটা কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। দুপুর 3টা থেকে ম্যাচ রয়েছে। টিভিতে তোমরা কিন্তু জি24 ঘন্টা, মোবাইলে জি5 অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাবে। এছাড়া যারা একদম বুঝতে পারছো না যে কিভাবে ম্যাচ দেখবে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু এখান থেকে। তো ম্যাচের কিন্তু তোমরা সকলে স্কোর লাইন প্রেডিকশান করো। যাদের যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই ভিডিওতে নেওয়া হবে। তো প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের বড় ব্যবধানে জয়, তারপরে আরও বড় ব্যবধানের জয়, ডার্বি ম্যাচেও জয়। তো এই ম্যাচটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য রয়েছে। এবং আজকে ইস্টবেঙ্গলের আমরা দলে বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পাবো। প্রথম যেটা পরিবর্তন সেটা হচ্ছে ক্যাপ্টেন কিন্তু আজকে গোলের তলায় ফিরতে চলেছে, অর্থাৎ আদিত্য পাত্রকেই কিন্তু আমরা আজকে গোলকিপার পজিশনের জন্য দেখব। ডিফেন্স পজিশনে কিন্তু হীরামণ্ডল সাইড ব্যাকে থাকবে, আর অপর দিকে কিন্তু আজকে সঞ্জীব শুরু করবে, সেরকমটাই মোটামুটি চিন্তাভাবনা রয়েছে। সেন্টার ব্যাকেও একটু পরিবর্তন হবে, সেক্ষেত্রে মনতোষ চাগলাদারের সঙ্গে কিন্তু সুনীলকে প্রথম থেকেই দেখার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া যদি আমরা মাঝমাঠ নিয়ে কথা বলি, তো মাঝমাঠে যেই দুজন প্লেয়ার ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে তাদের দিকে কিন্তু নজর থাকবে। পরবর্তী সময় কিন্তু সিনিয়র দলেও কিন্তু তাদের ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। একদিকে নাসিব, অপরদিকে তন্ময়। আর উইংয়ের দিকে যদি তাকাই, তো আজকে উইংয়ে কিন্তু প্রথম থেকে বিজয় মুর্মুকে শুরু করানোর চিন্তাভাবনা রয়েছে, অপরদিকে আমান সিকেই রয়েছে, আর আফ্রন্টে কিন্তু বিষ্ণু এবং জেসিনকেই রেখেই হয়তো আজকে দল সাজাবে। আজকে কিন্তু সায়নের খেলার সম্ভাবনা কম, কারণ সায়নের পারিবারিক একটুখানি কাজের জন্য সায়ন হয়তো আজকের ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সায়নের দিদির বিয়ে ছিল কালকে, যেরকমটা সায়ন পোস্ট করেছে, তো সায়নকে ছাড়াই হয়তো আজকে খেলতে হবে। বাদবাকি প্লেয়ারদের সামনেও কিন্তু সুযোগ রয়েছে যে নিজেদের প্রমাণ করা, নিজেরাও যে সেরা প্লেয়ার, যে কোনো মুহূর্তে তারা ফার্স্ট 11-এ আসবে, সেরকম কিন্তু প্রমাণ করার সুযোগ রয়েছে। আজকে রোসলের হালকা ইনজুরি রয়েছে, বাদবাকি টিমের খুব একটা অসুবিধা নেই, বাদবাকি সমস্ত প্লেয়ার কিন্তু ভালো প্র্যাকটিস করেছে। আর ছাংতের ভাইকে নিয়ে কিন্তু হয়তো বেশি কিছু কয়েকটা দিনের মধ্যে কিছু পজিটিভ নিউজ আসতে পারে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু নিউজ আসেনি। অনেকেই ছাংটের ভাইকে নিয়ে জানতে চাইছিল, তো বলে দিলাম। তাই এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো যে কোন দল জিতবে এবং কত গোল ব্যবধানে জিতবে। শুধু কোন দল জিতবে বললে হবে না, স্কোর লাইন প্রেডিকশানটা করে যেও। তো এরপরে যদি আমরা চলে আসি যে মাধি তালালকে নিয়ে, তো এমটি কিন্তু কলকাতায় এবার পা রেখে দিয়েছে। গত সিজনে মাধি তালালের পারফরমেন্স দারুণ ছিল, সেই সেরা প্লেয়ারকে তুলে নেওয়ার কাজটা কিন্তু ইস্টবেঙ্গল বহুদিন আগেই করেছিল। তো মাধি তালালকে নিয়ে এর আগেও আমরা অনেক কথা বলেছি, নতুন করে তাকে নিয়ে কিছু কথা বলার মতন নেই। আজকে তার হয়তো প্রথম ঝলক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সে আজকে অনুশীলনে আসে, সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো মাধি তালালকে মোটামুটি সকলেই দেখে নিয়েছো, সে কলকাতা এসে গেছে। আর মাধি আসার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ সাউল ক্রেসপোর সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত জুটি হবে। শুধু মাধি তালাল নয়, মাধি তালালের সঙ্গে যদি আরও একজন ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেয় সেটা তো ভালো হবে, আমরা আগেই আলোচনা করেছি। তারও কিন্তু আজকে সাইনিংয়ের খবর এসে গেছে। সকালের দিকে একদম
ভোর রাতেই কিন্তু তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম, তাই বারবারই বলি যারা ফেসবুক পেজে যুক্ত হওনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। এছাড়া তোমরা ফেসবুকে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু জয়েন হতে পারো। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট, কিছু আলাও নতুন নতুন আপডেট তোমরা সেখানে পাবে। সব কিছু হয়তো ভিডিও আকারে বানানো সম্ভব নয়, কিন্তু সেখানে অনেক কিছু আপডেট পাবে। তো সেখানে মোটামুটি জানিয়ে দিয়েছিলাম যে জিকসান কিন্তু এবার ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তারপর মোটামুটি কনফার্মেশন আসার পর সকালে লাইভেও তোমাদের জানিয়ে দিয়েছি। তো জিকসানের ক্ষেত্রে ব্যাপারটা বলে রাখি, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে একজন প্লেয়ারকে নেবে, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম আর অনেক দিন ধরেই এই একই কথা বলে আসছি। তো সেই ট্রান্সফার ফি দিয়েই কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনের প্রথম ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিচ্ছে। আরও একটা প্লেয়ার যদি আসে পরবর্তী সময় সেই দিকে নজর থাকবে, কিন্তু যে এসেছে তাকে নিয়েই এখন সেলিব্রেশন করা যাক। তো 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি দিয়ে তাকে নিচ্ছে। একটা মোটামুটি একদম ওই অ্যামাউন্টটা তো বলা যায় না, আনুমানিক একটা তোমাদের অ্যামাউন্ট বলে দিচ্ছি। মোটামুটি 1.8 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হয়েছে কেরালাকে। এবং তার যেটা স্যালারিও হচ্ছে মোটামুটি ট্রান্সফার মার্কেটের ভ্যালু অনুযায়ী কেউ ভেবো না, তার স্যালারি একটা ভালো স্যালারি হচ্ছে, এটুকু বলতে পারি। এবং ইস্টবেঙ্গলে যারা ভারতীয় প্লেয়াররা খেলছে তাদের মধ্যে স্যালারির দিক থেকে একটু বড় স্যালারি পাচ্ছে জিকসান সিং। এবং তোমাদের কালকেই জানিয়েছিলাম যে 3 বছরের চুক্তি প্লাস 1 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন, সেইভাবেই কিন্তু চুক্তি করা হয়েছে। 3 ইয়ার্স ডিল প্লাস 1 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন, এইটাই হচ্ছে তার ডিল। বা 4 বছরও তোমরা ধরতে পারো, কিন্তু 3 বছর ধরাটাই ভালো। 3 বছরে ভালো ফলাফল হলে সেক্ষেত্রে যদি দল বা ম্যানেজমেন্ট ভাবে আরও একটা সিজন সে ইস্টবেঙ্গলেই থাকবে। তো একটা বড় প্রজেক্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এগোচ্ছে। এতদিন আমরা দেখতাম 2 বছরের চুক্তি, এবার কিন্তু ইস্টবেঙ্গল 3 বছর এমনকি 5 বছরেরও চুক্তির অফার দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো জিনিস। ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে নিচ্ছে। এবং বর্তমানে জিকসানের বয়স তোমরা সকলেই জানো, 23 বছর, কেরিয়ারের সবথেকে একদম প্রাইম ফর্মে রয়েছে। তারকে অনেকে হয়তো বলে যে ইনজুরি প্রোন প্লেয়ার, সেরকম কিচ্ছু নয়। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, ইনজুরি আসবেই, সেই নিয়েই খেলতে হবে। এবং কেরালা এখন বর্তমানে থাইল্যান্ডে প্রি সিজন করছে, সেখানে কিন্তু অনেকগুলো প্লেয়ারের হালকা ছোটোখাটো যেগুলো প্রি সিজন করতে গেলে ইনজুরি হয়, সেখানে প্রবীর দাস রয়েছে, জিকসান রয়েছে, একজন বিদেশি প্লেয়ার রয়েছে, আরও একজন ভারতীয় প্লেয়ার রয়েছে। তাদের ওই হালকা একটুখানি ইনজুরি, সেটা খুব একটা সিরিয়াস নয়, যে যতটুকু কেরালার দিক থেকে আপডেট পেলাম। আর আমি সকালেও তোমাদের বলেছিলাম যতক্ষণ না মেডিকেলি সে একদম ফিট হয় ততক্ষণ একটু অপেক্ষা করে যাওয়া ভালো। কিন্তু বাদবাকি সমস্ত জায়গা থেকেই তোমরা জেনে গেছো, বা বেশ কিছু বড় মিডিয়া থেকেও এটাও বলা হচ্ছে যে হ্যাঁ সাইনিং হয়ে গেছে। তবুও আমরা বলছি অফিসিয়াল কনফার্মেশনের জন্য অপেক্ষা করো। তাকে থাইল্যান্ড থেকে এবার যত তাড়াতাড়ি সম্ভব ভারতে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা তো চলছেই। কয়েকদিনের মধ্যেই আশা করা যায় সে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগদান করবে। এবং মাঝমাঠটা কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই গুছিয়ে নিল। একদিকে সাউল ক্রেসপো, অপরদিকে মাধি দালাল, তার সাথে যদি জিকসান এসে যায় তো একটা দারুণ মাঝমাঠ। সৌভিক চক্রবর্তী ব্যাকআপ রয়েছে। রিজার্ভ টিম থেকে আশা করা যায় কিছু প্লেয়ার, তারা অবশ্যই ভালো ফুটবল যেহেতু খেলছে তাদের প্রমোট করা হবে। তো মাঝমাঠের জায়গাটা যেটা ছিল, চিন্তাটা কিন্তু অনেকটাই মিটে গেল। আগের বছর যেই জায়গায় অজয় ছেত্রী খেলা ছিল, অজয় ছেত্রী আর জিকসানের মধ্যে তোমরা তুলনা করলেই বুঝতে পারবে যে অনেকটা কিন্তু মাঝমাঠকে ইস্টবেঙ্গল শক্তিশালী করে নিয়েছে। আর এই সাইনিংটাকে নিয়ে তোমরা কি বলবে, তোমরা কতটা কি খুশি হয়েছো? অনেক দিন ধরেই বলে আসছি, সেই লাস্ট 20 তারিখ থেকে বলে আসছি, যে তখন সব কিছু তো বলে দেওয়া যায় না, তখন একটা মাইকেল জ্যাকসনের ফটো দিয়ে বলেছিলাম অপেক্ষা করো। আজকে সেই অপেক্ষার ফল কিন্তু বেরোলো। আশা করি সকলেই খুশি, অনেকে হয়তো আবার খুশি নাও হতে পারো। যার যার মন্তব্য, যার যার বলার জিনিস তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। পরবর্তী সময় জিকসানকে নিয়ে আরও অনেক আলোচনা হবে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।